হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তবে এখন কোশ্চেনটা বলছি এবং কিছুটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা নোট থেকে দেখে নিও। কোশ্চেনটা হচ্ছে, ফতোয়া ই জাহানদারি গ্রন্থে উল্লিখিত জিয়াউদ্দিন বর্ণির রাষ্ট্রনীতি আলোচনা করো। ফতোয়া ই জাহানদারি গ্রন্থে জিয়াউদ্দিন বর্ণি সুলতানি আমলের রাষ্ট্রনীতি ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলি হলো 1. সুলতানের ধর্মীয় কর্তব্য। বর্ণির মতে সুলতানি আমলে ভারতীয় মুসলিমরা অনেক ক্ষেত্রেই ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। মুসলিমদের মধ্যে ইসলামের আদর্শ থেকে দুইবার হয়ে গেছে, ইসলামের মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। মুসলিমদের মধ্যে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার উদ্দেশ্যে বর্ণি রাষ্ট্রশক্তির প্রয়োগ অর্থাৎ সুলতানের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইসলামের আদর্শ সুপ্রতিষ্ঠিত করার জন্য সুলতানের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেছেন। পরেরটা, রাজকীয় মর্যাদা। বর্ণির মতে রাজার সীমাহীন মর্যাদা, আড়ম্বর ও গৌরব প্রকাশের মাধ্যমে তার ক্ষমতা সর্বাত্মক হতে পারে। রাজার সামনে সভাসদদের নতজানু হওয়া, রাজার হস্ত ও পদচুম্বন প্রভৃতি প্রথা দরবারে রাজাকে চালু রাখতে হবে। রাজা সর্বদা তার বিপুল ক্ষমতা ও জাঁকজমকপূর্ণ মর্যাদার প্রকাশ করলে অধস্তনদের অন্তর থেকে স্বাভাবিকভাবেই রাজার প্রতি শ্রদ্ধার প্রকাশ ঘটবে। তারিখি ফিরোজশাহী গ্রন্থে সুলতান আলাউদ্দিন খলজি ও বেয়ানার কাজী মুগিসউদ্দিনের মধ্যে একটি কথোপকথনের উল্লেখ করেছেন। এই কথোপকথনে একদা কাজী মুগিসউদ্দিন সুলতান আলাউদ্দিন খলজিকে জানান যে সুলতানের কাজকর্ম শরীয়তের বিধান মেনে সম্পন্ন হচ্ছে না। এ প্রসঙ্গে সুলতান আলাউদ্দিন বলেন যে কোনটি শরীয়তের বিধানসম্মত বা বিধানসম্মত নয় তা আমি জানি না। রাষ্ট্রের পক্ষে যা কল্যাণকর বা আপৎকালে যা জরুরি বলে আমি মনে করি আমি তাই করি। সেক্ষেত্রে চূড়ান্ত বিচারের দিন আমার কি হবে সে কথা আমি চিন্তা করি না। পরেরটা, সুলতানের বংশকৌলীন্য। সর্বোচ্চ ক্ষমতার ব্যবহারকারী হিসাবে সম্রাটের বংশকৌলীন্য থাকা আবশ্যক বলে বর্ণি তার গ্রন্থে উল্লেখ করেছেন। উচ্চ ও পরাক্রমশালী রাজবংশের বংশধর হিসাবে সম্রাট সম্পর্কে প্রজাদের মনে উচ্চ ধারণা তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করেন। বর্ণি মুসলিম রাষ্ট্রে নিম্নবর্ণের মানুষকে শিক্ষা দানও সমর্থন করেননি। মোহাম্মদ বিন তুগলক কর্তৃক উচ্চপদে নাজবা, মানকা, শেখ প্রভৃতি নিম্নবর্ণের মানুষের নিয়োগকে বর্ণি সমর্থন করেননি। তিনি আশরাফ নামে উচ্চবর্ণের এবং আজলাফ নামে নিম্নবর্ণের মধ্যে বিচ্ছিন্নতার কথা বলেছেন। এছাড়া তিনি আজরাল নামে এক নিম্ন শ্রেণীর মুসলিমের উল্লেখ করেছেন। পরের পয়েন্ট, ন্যায় বিচার। বর্ণি বলেছেন যে শাসকের প্রধান কর্তব্য হল বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাজার শাসননীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। ন্যায় বিচার বলতে তিনি সত্য
সত্য, ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। তার মতে ঈশ্বরের রাজ্যে সকলেই সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তা রাজাকে দেখতে হবে। রাজা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যাবতীয় বাধাকে প্রতিহত করবেন। প্রয়োজনে এ বিষয়ে রাজাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি মনে করতেন। পরের পয়েন্ট, রাষ্ট্রীয় আইন। তার উল্লেখযোগ্য অবদান হল রাষ্ট্রীয় আইনের ধারণা। তিনি তার গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে একজন শাসকের প্রধান উদ্দেশ্যই হল ইসলামী আইন অর্থাৎ শরীয়তের বিধান মেনে রাষ্ট্রের সফল পরিচালনা। তবে গোঁড়া মুসলিম বর্ণী স্বীকার করেছেন যে ভারতের মতো রাষ্ট্র ব্যবস্থায় শরীয়তি আইন কঠোরভাবে প্রয়োগ করা সম্ভব নয়, কেননা শরীয়তের বিধান এবং ভারতের বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে। তাই এখানে জাওয়াবিদ নামে রাষ্ট্রীয় আইন প্রণয়ন করতে হবে। তাছাড়া যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীয়তের বিধানকেও তিনি যুগোপযোগী করে তোলার কথা বলেন। পরের পয়েন্ট কি? রাজতন্ত্র। তিনি তার গ্রন্থে চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন। তিনি রাজতন্ত্রকে একটি বংশানুক্রমিক প্রতিষ্ঠান এবং রাজাকে সব ধরনের বন্ধন থেকে মুক্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেছেন। এজন্য তিনি শাসককে জিল্লুলাই বা ঈশ্বরের ছায়া বলে অভিহিত করেছেন। তিনি ভারতের সুলতানি রাজতন্ত্রকে পারস্যের সাসানীয় রাজতন্ত্রের অনুকরণে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। তার মতে পারস্যের সম্রাট ইসলামের আদর্শ ভাবধারা রক্ষা করে চলেছে। পারস্যের রাজতন্ত্রের জাঁকজমক, বিলাস বৈভব ও মর্যাদা সমগ্র ইসলামী জগতে শ্রদ্ধা লাভ করেছে। তাই পারস্যের রাজতন্ত্রকে দিল্লির সুলতানি সহ যে কোনো রাজতন্ত্রেরই অনুকরণ করা উচিত। পরের পয়েন্ট ঐশ্বরিক তত্ত্ব। বর্ণী শাসকের ঐশ্বরিক অধিকার তত্ত্বকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর হলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং তার রাজ্য হলো আদর্শ রাজ্য। ঈশ্বর ইহজগতে কারো শাস্তি বিধান করেন, আবার কাউকে রাজ্য দিয়ে রাজা হিসাবে মনোনীত করেন। ইহজগতের রাজা ও রাজ্য সম্পূর্ণরূপে ঈশ্বরের অধীন। তিনি ইহজগতের রাজ্যকে 3 ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে নবী বা পয়গম্বরের রাজ্য, 2 পয়গম্বরের অনুসারী রাজ্য, 3 নবী ও পয়গম্বরের আদর্শ থেকে বিচ্যুত স্বৈরাচারী রাজতান্ত্রিক রাজ্য। তার মতে প্রথম ধরনের অর্থাৎ নবী, হজরত মুহাম্মদ ও পরবর্তী 4 জন খলিফার শাসন রাজতন্ত্র ছিল না, ছিল ঈশ্বর কর্তৃক সুনির্দিষ্ট বিশেষ ধরনের শাসন। দ্বিতীয় ধরনের রাষ্ট্র ও ঈশ্বরের ছত্রছায়ায় লালিত পরবর্তীকালে আদম থেকে শুরু করে ফিরোজ শাহ তুগলকের আমল পর্যন্ত শাসন হলো তৃতীয় ধরনের শাসন, যেখানে চূড়ান্ত রাজতন্ত্র প্রতিষ্ঠিত। তিনি বলেছেন যে তৃতীয় শ্রেণীর এই রাজতান্ত্রিক রাষ্ট্রের শাসকদের উচিত প্রথম 2 শ্রেণীর শাসকদের অনুসরণ করা। পরের পয়েন্ট, মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণ। বর্ণী চরম রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলো উল্লেখ করে তা সংশোধনের পথের ও সন্ধান দিয়েছেন। তিনি বলেছেন যে রাজাকে অভিজ্ঞ ও বিচক্ষণ পরিষদদের নিয়ে একটি মন্ত্রণা সভা গঠন করতে হবে। এই সভার সদস্যরা হবেন রাজার প্রতি অনুগত, অভিজ্ঞ এবং একই পদমর্যাদাভুক্ত। রাজা কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সেই সভার পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করবেন। তারাও নির্ভয়ে এবং দ্বিধাহীনভাবে তাদের মতামত রাজাকে জানাবেন। রাজা যেমন কোনো বিষয় তাদের কাছে গোপন করবেন না, তেমনি তাদের মতামতও বাইরে প্রকাশ করবেন না। পরামর্শদাতাদের মতামত জানার পর রাজা নিজের মতামত জানাবেন, আগে
নয়। মন্ত্রণা সভার সবাই কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছালে রাজা সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। যাই হোক, সবশেষে বলা যায় ইতিহাসের বিষয়বস্তুর বিশ্লেষণ ও ইতিহাস দর্শন চিন্তায় জিয়াউদ্দিন বর্ণী ছিলেন সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক। তাই তো ইরফান হাবিব বলেছেন, বর্ণী ইতিহাসকে শুধু ঘটনার বিবরণের মধ্যে আবদ্ধ রাখেননি, তিনি ইতিহাসকে সমাজের দর্পণ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার লেখা গ্রন্থ ফতোয়া ই জাহানদারি হলো সুলতানি যুগের রাষ্ট্রনীতি ও শাসননীতি বিষয়ক সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।